কেল হয়ে আসছিল, কিন্তু বড় ঘরের সময় কালো আলোর অস্তিত্ব নেই। আব্দুল আহাদ কয়েক লোকমা খাবার মুখে নিয়ে গল গল করে বমি করে ফেলল, এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এলো। অন্তু বসলে আব্দুল আহাদ অন্তুর হাতখানা চেপে ধরল। আবারও বমি করতে চায়, পেটে খাবার পড়ে না কতদিন ঠিক। লালা ঝরল শুধু, সাথে রক্ত। জয় গপগপ আরামে খেয়ে উঠল। আব্দুল আহাদ মেজের উপর টান টান হয়ে শুয়ে পড়ল। অন্তু জগ ভরে পানি এনে মাথায় দেয়। খাওয়ার পানি চাইল, কিন্তু খেতে পারল না। অন্তু এক দৃষ্টিতে চেয়ে থাকে আব্দুল আহাদের জীর্ণ মুখটার দিকে। অন্তু যতবার বড় ঘরে এসেছে বাচ্চারা স্বস্তি পায়। সবাই অন্তুর দিকে চাতকের মতো চেয়ে থাকে, কিছু আশা করে। তারা জানে না অন্তুর হাত বাঁধা, এটা জানে না অন্তু আজ ভীষণ নিষ্ঠুর, উদ্দেশ্যপ্রবণ, স্বার্থপর। অন্তু কিছুই করল না। সে আজ একটু তামাশা করতে চায় না। জয় এমরির সঙ্গে আপাতত সে একটুও রেষারেষি চায় না। সে এখন আজ ইনিয়ে বিনিয়ে থাকতে চায়। জয়ের সঙ্গ চাই তার, ততটা গভীর সঙ্গ, যাতে সে জয় আমিরের নামক অতল গহরে অন্তত মুখটার আপাত হদিশ পায়। বাকিটা সে বোঝে। সে জয় আমিরের আত্মস্থ করেছে। সে জয় আমিরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, কখনো খেপিয়ে তুলে, কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করার নামে খুলে পড়ে দেখে নিয়েছে। শুধু জানা বাকি কিছুটা, তা জানলে যে কোনো একটা গাঢ় সিদ্ধান্ত। ওরা অনেক দিন পেট ভরে খাবার পেয়ে কেউ সইতে পারছিল না। চোখ মুখ উল্টে আসছিল, অসুস্থতা বাড়ল। অন্তু জয়ের খুব পাশে গিয়ে বসলো। জয়ের এঁটো হাতে খুব ধীরে পানি ঢালতে ঢালতে বলল, দেখতে ভালো লাগছে না? ওদের দুর্ভাগ্য হোক যে কারণে, সেসব বিতর্ক আপাতত তা বুঝতে যার নাই। শুধু জানা ভালো ওরা নিষ্পাপ নাবালক। ওদের মেলে ফেলুন অথবা বেঁচে থাকতে দিন। জয় হাত দুটো আরাম করে ধুয়ে চোখ তুলে তাকালো। এরপর বলল, ওরা মরে গেছে, বেঁচে আছে সেটা আগে ক্লিয়ার করো। ওরা বেঁচে থেকে থেকে রোজ মরছে। আপনি বোধহয় বোঝেন না এই বেঁচে থাকাটা। জয় ভুরুছে। আমি বুঝি না কি? বোঝেন, আপনি এভাবে বেছে বেছে মরেছেন বহুবার। তাই নাকি? তাকালো জয়। আন্দাজে ঢিল ছুড়লে আম পড়বে। দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ডালের মৌমাছি লাগলো। এরপর মৌমাছির কামড়ে ভয় পেতে বলছেন? জয় হেলে দুলে হাসল। ক্ষেত্র বিশেষের চরম স্বল্পভাষী হিসাবে ধরা পড়ছে জয়। তার যত বাজে কথা, আবোল তাবোল রসিকতার বাহার। কাজের অথবা নিজের কথা ভুলেও বেরোয় না জবান দিয়ে। অতি রসিকতার জেরে মানুষ সুযোগ পায় না ওর মতো আন্তরিক আলাপ পাড়ায়। সেই সুযোগ কাটতে জয়ের রসিকতা আয়োজন। এত আন্তরিকতাহীন জয় অন্তর আবিষ্কার এসব। তো আমি চরম মাপের খিলাড়ি তাইলে? তবু তুমি শালি কদর করলে না। জয়ের চোখের মণি রাঙা মণিতে চোখের নজর ফেলে অন্তু। আফসোস, আপনার বাঁচার লোভ নেই, মরারও শখ নেই। চাইলে মেরে দিতে পারতে। কত রাত সুযোগ গেল। ভয় অথবা অনীহা নেই যে? না না, তুমি আসলে আমার প্রেমে পড়েছিল, খালি স্বীকার করতে চাও না। তো একটা চ্যালেঞ্জ দিলাম, কি কও? চোখ মারল জয়। অন্তু বলে, মৃত্যু কি আপনার শাস্তি হতে পারে? সত্যি বলুন, ভয় পান না আপনি মরণে? ব্যাপারটা জটিল হয়েছে এখানে। অপবাদ দিচ্ছ ডিয়ার, ছেড়ে দাও। আমি খুব ভীতু, তুমি জানো না তাই বলছি। অন্তুর ওড়না টেনে নিয়ে ভেজা হাতটা মুছল। অন্তু তীর্যক হাসল। দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে লোকে। আপনার কুৎসিত ব্যক্তিত্ব ছাড়া এক সর্বহারা দুর্বল কাঙালকে না দেখে ফেলে, সেসব ব্যাপারে ভীষণ ভীত আপনি। জানি তো, স্বীকার করছি বুঝি। অন্ত বাক্যবিন্যাসে এক প্রকার অভিজাত্য নাটকীয়তা ছিল, যা শুনতে শ্রুতিমধুর ও অদ্ভুত শোনালো। অন্তু শব্দ করে হাসলো। সর্বহারা মেয়ে, আমার ব্যাপারে এসব ভুলভাল কথা কোন শালা শেখায় তোমাকে? অন্তু নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে স্বল্প হাসলো। আপনার সেই শালার নাম মোস্ট প্রবাবলি জয় আমির। চকিত দেখা জয় ভুরু কুচকে চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ। অন্তু স্থির চোখ, চোখের ঘন পাপড়ি যে বিরোধের আগুন। মসৃণ ঠোঁটে কত আওয়াজহীন প্রতিবাদ। কঠিন ঢোক গেলার মাঝে অসহ্য সহ্য করার অব্যর্থ চেষ্টা। আর মাথায় টানা লম্বা ঘোমটাটা
জড়িয়ে থাকা জয়ামেরির নাম। জয় দেখে সেসব অল্পক্ষণ দেখে, এরপর চট করে অন্তুর কালচে পানির পুরনো গভীর কূপের মতো চোখের মানি থেকে চোখ সরায়। এক হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয়। অন্তু মেঝেতে বসে জয়ের পাশে, মাথায় ওড়নাটা কপাল অব্দি টানে। জয়কে দেখতে তখন পুরনো আমলের অহংকারী অনৈতিক জমিদারের মতো দেখায়, আর অন্তু তার বিরোধী পুণ্যবতী গিন্নি। আজ কদিন যেন আচরণ বদলেছে অন্তুর। জয়ের ব্যাপারে জানতে আগ্রহী সে শুরু থেকে, কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে। বসে থাকে দুজন অনেকক্ষণ, কেমন যেন পারিপার্শ্বিক হালটা। ২৭টা ক্ষতবিক্ষত বন্দিদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এক বিশাল আলো বাতাসের ইস্পাতের গুদামে। তার একপাশে দুটো নরনারে পাশাপাশি খুব কাছে বসে থাকে চুপচাপ। কেউ কারো দিকে একবারও তাকায় না। প্রগাঢ় শ্বাসের ওঠানামা চলে কতক্ষণ। নিগড় রহস্যের পাকঘরে সেই শ্বাসের অদৃশ্য কুণ্ডলী হাওয়ার মিলনে। জয় নিজের বাঁ হাতের তালু মেলে ধরে অপালক চেয়ে থাকে সেদিকে। ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াস। জয় সেসব কত উদ্ভট খেয়াল আসে ক্ষণে ক্ষণে। পাশে বসে অন্তু দেখে পরিশ্রান্ত দেহগুলি। আশপাশটা ভয়ানক, কিন্তু অন্তুর ভয় লাগে না। বিশাল বিশাল লৌহচুল্লি, ছাই, কয়লা, রাসায়নিক পদার্থ, ছাঁচ, হাতল, নোংরা চটের বস্তা, মানুষের হাড়, লোহার খণ্ড, কার্বন, কোক, সংরক্ষণ পাত্র, লোহার তৈরি খাবার আকৃতির বিশাল বিশাল গোলক, কত কি ছড়িয়ে ছিটিয়ে আছে। টিমটিমে বাতি জ্বলছে, আধো অন্ধকারে ভ্যাপসা দুর্গন্ধ সব মিলিয়ে। অন্তু সেসব চোখ নিবন্ধ রেখে আস্তে করে ঠোঁট নাড়ায়। আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব জয়ামিন। আমি জানি দেখব। আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর আর দৃশ্যমান হবে না। আপনি হাসবেন, খুব হাসবেন সেদিন একবার। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়ায় কেঁদে উঠবে, আর আপনি ঠিক ততটাই হাসবেন। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। জয় হাতের তালুতে আস্তে আস্তে ৫টা আঙ্গুল গুলিয়ে মুঠ পাকিয়ে গা দুলে হাসে। তোমার আল্লাহ তোমার ফরিয়াদ মিছিমিছি হলেও কবুল করুন। জয় আমিরকে তিনি অসহায় করুন, আমিন। অর্থাৎ আপনাকে অসহায় করা অসম্ভব, আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন। সহায় করতে পারেননি, অসহায় করতে পারবেন ভাবছো কেন ঘরবালি? গুড নট বি ফরগেটেন। ঘর ভাঙতে সেই ঘরামির দরকার পড়ে, যে ঘরামি ঘর বানিয়েছিল। অর্থাৎ ভাঙতে পারেন কেবল তিনি, গড়েছেন যে। আর আপনার ধারণা আপনাকে আপনিই গড়েছেন, কেবল আপনিই ভাঙতে পারবেন, আর কিছু না, তাই? অন্তু না তাকিয়েও টের পেল এতক্ষণ জয় তাকিয়েছিল তার দিকে। সে তাকায় জয়ের চোখে। দুজনের চোখ জল জল করে জ্বলে ওঠে ক্ষণক্ষণ। কোনো এক মুহূর্তে দুজনে একসাথে চোখ ফেরে দুদিকে। চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক নয় তো তাদের। চোখের ভাষায় কথা বলার সম্পর্করা হয় ভীষণ ভয়ানক। ওসব সম্পর্ক তাদের নয়। তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে একত্রে বসে শখ পরিকল্পনা এঁকে পরস্পরের বুকে ছুরিকাঘাত। রিমি সব কিছু গোছগাছ করে আবারও এলো। তার মুখ ম্লান, চোখ দুটো স্থির কিন্তু বিষণ্ণ। সেদিন জয় ওদের সরালো না, বেখেয়ালি লাগছিল তাকে ভীষণ। হাঁটু খাড়া করে মেঝেতে বসলো, মোরসেলিন ঢালাই দেওয়ালে পিঠ ঠেকায়। গোটা শরীরে ক্ষত, চিকিৎসা অথবা ওষুধ পড়েনি আজ ক্ষততে। ওরা মোট ২৭ জন, তার মধ্যে বড় ৬ জন। মুরসালিন বাদে আরও আছে তারিক, আশরাফ, নাইম, তাওফিক, ইমদাদ। এরা সব ২০১৪-১৫ শুরুর জ্বালাপোড়া আন্দোলনে সহিংসতা জড়িয়েছিল। রাজধানী বিরোধী দলীয় ছাত্র আন্দোলনের সবগুলো। গাড়ি জ্বালিয়েছে, মানুষ পুড়েছে, ইট পাটকেল ককটেল ছুড়েছে, রাস্তা অবরোধ করছে। কঠিন অপরাধ, পুলিশ ছাড়া পেলে ছাড়বে না। হামজা এলো অন্ধকুটিরে, সাথে বাপি মণ্ডল, কামরুল, চয়ন, দোলন। এই ২৭ জনকে পিটিয়ে মেরে ফেললেও তাদের শান্তি। এখন আর স্টেটমেন্ট বা হদিশের দরকার নেই। তবে একদম আলোচনাহীনভাবে কারো গায়ে হাত লাগানো যায় না। জয় হামজা বসে রইল চুপচাপ। তাদের কোনো কাজ নেই,
অন্তুর ওড়নার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি। মুরসালিন নিজেদের সাপেক্ষে কথা বলতে কথাও বলা যায় না, কথাও যুক্তিতে পটু হওয়া উচিত। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের অনুষদের সরকার ও রাজনীতি এবং পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল, রাষ্ট্রবিজ্ঞানে জ্ঞান ও অভিজ্ঞতায় ভরা। মুরসালিনের চেয়ারে কাঠামো নিকেট, অযত্নে দাড়ি বেড়ে ওঠা দেখতে আরও কেমন যেন লাগছিল দেখতে। বদিউজ্জামান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবে খ্যাতকর্মী শিক্ষিত মানুষ, রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন। তিনি মুরসালিনকে জিজ্ঞাসা করেন, এই যে এইসব রক্তারক্তির কর্মকাণ্ড করে বেড়ার লাভ কী? মুরসালিন স্বভাবসুলভ হাসলো। একটা গল্প শুনবেন স্যার? গল্প? জি স্যার, বলেন। দোলন সাহেব তাকিয়ে রইলেন। মুস্তাকিন মোহানের মতো দেখতে অনেকটা, তবে মুরসালিনের চেহারাটা কিছুটা ধারালো। মুস্তাকিন খুব গম্ভীর এবং স্বল্পভাষী, চুপচাপ, নিঃশব্দ চলন। ছোটটা হয়েছে চতুর, চঞ্চল। মুরসালিন বলল, পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল, তাদের মধ্যে একটু বনিবনা ছিল না, কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত এক মহিলাকে। সে সারাদিন অপর মহিলাকে খিস্তি মারত। লোক বিরক্ত ছিল সেই মহিলার উপর। একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে নিয়ে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করে, আচ্ছা, ও তো একদম চুপ, অথচ তুমি খালি এমনি চেঁচাও, পাড়ায় নাম খারাপ হয় তোমার। মহিলা দুঃখের সঙ্গে বলল, আপনারা খালি আমার চেঁচানটা শোনেন, অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে বেড়ার উপর দিয়ে আমাকে ঝাঁটা উঁচিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে, আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই। দোলন সাহেব কপাল চাপড়ালেন। মুরসালিন হাসলেন। আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার? দোলন সাহেব বেরিয়ে চয়ন এগিয়ে এলো। শুয়োরের বাচ্চা, তোর ফেদা পেঁচাল শুনতে আসি নেই আমরা এখানে। দোলন সাহেব চয়নকে সরিয়ে দিয়ে বললেন, তোমার অপরাধ কি জানো তুমি? বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি, এটা আপনাদের ধারণা। আমাদের ধারণা সত্যি নয়, আংশিক সত্যি, বাকিটা মিথ্যে কীভাবে সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরে শুনছি। কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন, শিক্ষিত ছেলে তুমি, পড়াশোনা নেহাত কম নয়, পথটা ঠিক তোমার? মুরসালিন জবাব দিল না, সাথে সাথে চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রাখল। প্রশ্নের ধরন ও গলার স্বরে মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার ক্ষমতা রাখে দোলন সাহেব। স্যার, আমি নিরপেক্ষ কেউ একজন। নিরপেক্ষ? হাসলেন দোলন সাহেব। জি স্যার। আপনি বোধহয় বিশ্বাস করতে পারছেন না বোধহয়। না পারারই তো কথা, তাই না? আমি কোনো দলের সমর্থক নই, আমি শুধু কার্যক্রমগুলো সহ্য করার পাড়ায় ব্যর্থ। আবার আপনাদের সমর্থন করা যায় না বলে কি বাকিদের করতে পারি, এটা আরও কঠিন বলে, তাই নাকি? অথচ তুমি এক কোনো দলের প্রতি অনুরাগী। তুমি যে দলের দিকে বেশি গড়েছ তারা খুব মানবিক, অন্তত আপনাদের চেয়ে। কামরুল দনব সাহেবকে পার করে চাপাত করে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। দাঁতের কোনা বেয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল। মুরসালিনের হাত খোলা ছিল, তবুও প্রতিক্রিয়া দেখালো না কোনো। আমাদের চাইতে ওরা মানবিক, যারা যুদ্ধাপরাধীর সমর্থন নিয়ে জোট করে তা আর দেদারসে মানুষ মারে, ওরা মানবিক? বাপি মণ্ডল খেঁকে উঠল। মানুষ মারার কথা বলছে, কে আশ্চর্য! সাগর কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করায়? কি বলতে চাও তুমি? দোলন সাহেব বললেন, স্যার, কথা বললে অনেক কথা বলবো, আর শর্ত হলো আমি যতক্ষণ কথা বলবো আপনারা সুন্দর শুনবেন, না কোনো জবাব, না কোনো প্রতিক্রিয়া। পরে দেখবেন না জমে এতক্ষণ। আমি তো পালাচ্ছি না। অন্তু দীর্ঘ শ্বাস আটকালো। তার নিজের উপর আত্মগ্লানির বোঝা নামছে। তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করছে, সাথে সব কেড়েছে। এই গ্লানি টানা বড় কষ্ট। অথচ আজ সৈয়দ মুরসালিন মহান মুখের আত্মগরিমা এক একটা সুচল বাণের কথার মতো তীর। আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল। মুরসালিনের শরীরে ব্যথা নেই, চোখে মৃত্যুর ভয় নেই, কথায় জড়তা নেই, তবু সে কেন এত জমে গেছে? দোলন সাহেব বললেন, বলো। বলাটা ব্যাপার না, সমস্যা হলো আপনারা নিতে পারবেন না। না আসলে স্বাধীন বাংলাদেশ আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় পোষে। কটমট করছিল সবগুলো। মুরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ, সরল উপহাস।
কিন্তু দোলন সাহেব গিলে বললেন, বলো। মুরসালিন বলল, আমার আব্বা খুন হয় 2002। কে মেরেছে জানেন? আন্দাজ করতে পারি। মুরসালিন হাসলো, এরপর বললেন, আপনি জেনে থাকবেন হয়তো। সেই বছর বিরোধী দলীয় প্রধানের নির্দেশ 85 দিনের অপারেশন চলছিল, সন্ত্রাসবাদ নিপাতমূলক ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্ট। যদি বলেন ওই দলটাকে সাপোর্ট করা একটা মাত্র কারণ বলো, সেই একটাই কারণ এটা হতে পারে। দোলন সাহেব হেসে উঠলেন। এই একটা কারণে ডুম হয়ে গেল? কাঁচা বুদ্ধি তো না তোমার, বিবেচক তুমি। মুরসালিন হাসলো, মিছিমিছি সুনাম করবেন না স্যার, আমি ডুব হইনি স্যার, একটা মাপকাঠি পেয়েছি মাত্র। আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অবধি কি পেয়েছে স্যার? না, বহুত কিছু পেয়েছে অবশ্য, সেসব থাক। মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে যাওয়া এই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অবধি বাংলাদেশের রাজনৈতিক দখলে থাকা কোনো পক্ষের কাছে কিছুই পায়নি, শুধু ক্ষয়। অবশ্য কী পেল সেটা বিষয় না, কিছু পেয়েছে এই অনেক। মুরসালিনের গা জ্বালানো কথাবার্তা স্থির থাকা দায়। দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙ্গুল মেজে ফুটতে লাগলো। দোলন সাহেব কেমন করে যেন হাসলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গন্ধ আসছে তোমাদের কথা থেকে। মুরসালিন হেসে বলল, অর্থাৎ আমি আপনার সেই সব রাজাকার যুদ্ধপরাধী অন্তর্ভুক্ত। দিয়ে দিন ফাঁসি। দেশের শত্রু শত্রু হোক নিপাত হোক। এমদাদ সমন্বয় স্বরে বলল, নিপাত হোক। একটা ঝংকার উঠে গেল এবার সবার স্বরে, নিপাত হোক, নিপাত হোক। সেসব ক্লান্ত কণ্ঠে মলিন উপহাস। মোরসেল বলল, স্যার, বর্তমান দেশে এই যে কয়টা দল শীর্ষে আছে, তাদের একটাও দেশ পরিচালনা নয় স্যার। চোষক শোষক পিষ্ট্র ভণ্ড সব স্যার। সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায়। তবে এটা ঠিক না, চাইবে নাইবে কেন, তাদের সবার কারো না কারো কৃতিত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে। তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য। সেই প্রতিদান হলো দেশের গদি, যা কেউ ছাড়তে রাজি নয়। মুরসালিন হাসলো, ছাড়বাটা কেন? কারোটা বাপের দেশ, কারো স্বাধীন দেশ। ছাড়ার মতো ব্যাপার আছে নাকি? উত্তরাধিকারী সূত্রে আইনগতভাবে দেশ তাদের, কিন্তু সমস্যা হলো স্যার, ভাগী শরিক অনেক, কিন্তু দেশ একটাই। আমরা যতই নিজেদের দুঃখী বলি, সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশেই আছে। ভেবে দেখুন, একা সে কতজনে হবে, কত লোক মিলে তাকে পাকিস্তান শাসন থেকে মুক্তি করছে। ভারতবর্ষ থেকে ইংরেজরা যাবার পর সেখানে এমনই হয়েছিল জানেন। সেসব বিপ্লবীরা ইংরেজদের তাড়িয়ে ভারত স্বাধীন করলো। স্বাধীনতার পর দেশের গদি নিয়ে ওদের মধ্যে কামড়াকামড়ি লেগে গেল। স্বাধীনতার পর নিজেদেরকে এই দেশ ভাগ বটোয়ারা নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইংলিশ সরকারের আমলের চেয়েও ভয়াবহ, কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। অন্তু নির্বিশেষে তাকিয়েছি শুনছিল সেসব, তার বুকটা কাঁপল। ইচ্ছে করলো মুরসালিনকে বাধা দিতে, মুরসালিনকে দের বাঁচতে হবে। ওরা ফুরিয়ে গেলে কেয়ামত হবে দুনিয়ায়। অন্তু মনে হলো মুরসালিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না। দেশের সব দলই তো একমাত্র ক্ষমতাই চায়, নিজেদের অস্তিত্ব যোগান, অর্থাৎ ক্ষমতা। কেউ তো ছাড়তে চায় না, কেউ ত্যাগ করতে রাজি নয়। কিন্তু মুরসালিন কি ভয় পাওয়া উচিত? ওকে মেরে ফেলবে এরা, তারপর এভাবে এসব ভাববে। দোলন সাহেব শক্ত করে বসে রইলেন। মোরসেলিন শর্ত অনুযায়ী কথা বলা যাবে না। মোরসেলিন বললেন, আমার আব্বা ছিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। ওনার প্রাক্তনেরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তি। বলাই বাহুল্য, আব্বা কোনো দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন। অপারেশন ক্লিন হার্ট পলাশ অজগরের বাবাকে দেশ ছাড়া ও দাদাকে বন্দি করেছিল তার জুনিয়ররা। পলাশ অজগরের দাদা কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন। সেই শোধ নীতিকে পলাশ অজগর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে। আমার ভাইকে জয়ামের আগেই মেরে ফেলছে। স্যার, আমি রাজনীতিতে নয়, রাজনীতি আমাদের জড়িয়েছে। এসবের পরেও নিরপেক্ষ থাকি আমি। ব্যক্তিগত এড়ানো দায় স্যার, তার উপর বংশ পরম্পরা পাওয়া এই যোগ। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জয়া আঙ্গুলের ভাঁজে চাবি ঘোরাচ্ছে। হামজা লৌহখণ্ডের উপর আঁকিবুকি করছে।
বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনছিল মুরসেলিনের কথা। জয়ের দিকে তাকালো। এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তি পরিবর্তন নেই। মুখ বিরক্ত নেই, সেসব কথা শোনাতে আগ্রহ তো নেই। দোলন সাহেব বললেন, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তোমার মাঝে। মুরসালিন হাসলো। মানুষ মাত্রই ভুল। জয়ন উঠে এসে মুরসালিনের সামনে বসলো। হ্যাংলা পাতলা চেহারা, হাতের আঙ্গুল 6টা, কালো কুচকুচে চেহারা, দাঁতের মাড়ি চেপে ধরে বলল, সব কথা এই কথা দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা। অশ্রাব্য এক গালি দিয়ে বলল, তুই রাজাকার তো রাজাকারই শালা। যুদ্ধে তোর আমিরদের ফাটছে এক সময়, এখন তোর ফাটে। আর কইস তুই যুদ্ধপরাধীকে গড়ে সমর্থক? মুরসালির মাথা নাড়ল, এখন বলছি না। আর ঠেকায় কে? চয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করলো মুরসালিনের শরীরে। থ্যাতলানোর উপর থেতলে গেল মুখটা। রক্তে মুখ ভরে উঠল। পুরনো চটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল। জয়েন বলল, তুই আন্দোলন করিস, ওগো সাহায্য করিস, আমাদের বিরুদ্ধে কথা তুলোস, পুরোপুরি অ্যাক্টিভ তুই বাটপার, নাটকির পুত, তোরে জিন্দা কবরে গাইরা রাখুম একদম। মুরসালিন কিছুটা সময় নিও, হাত দিয়ে রক্ত মুছল, কয়েকটা শ্বাস নিল জোরে জোরে, এরপর বলল, কোনো দলের জন্য নয় সেসব, ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভাগ্য দেখে টুকটাক হাত চুলকায়। তোমার ধারণা নয় খালি, গোড়া থেকে ভুল। ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হতে দোলন সাহেব রাখছেন না, কাউকে বাধা দিচ্ছে না, সুন্দরভাবে মুরসেলিনের মানসিকতা নিয়ন্ত্রণ করতে চাইছেন। মুরসেলিন একটু গুছিয়ে নিয়ে বলল, তাহলে তো অনেক পেছনে যেতে হবে স্যার। কত দূর? দোলন সাহেব হাসলেন। মোঘল আমলে। না, অত দূর না, ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে। চলেন তাহলে। স্যার, এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলন করছে তারা সবাই ছিল এক এক নম্বরে স্টুপিড। আপনারা ওই জোয়ান শরীরে গরম রক্ত শরীর ভীষণ অ্যাডভেঞ্চার চাই স্যার। শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকবক করে। আপনি জানেন, বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল। কামরুল বুলেটে, তাই নাকি? আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম। বাবরে, ভয়ই লাগছে তোমার এখানে। পাকিস্তানে গোলামি করতে এতই শৌখিন তুমি, অথচ এতগুলো দিন বাইরে ঘুরছো। এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পুরো করা যাবে না। মুরসালিন হেসে উঠল। দাঁতের ফাঁকে জমাট রক্ত দেখা গেল। বলল, শুলের ব্যবস্থা থাকলে ভালো হতো। 5 খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপন হিসেবে রাখলে ভালো হতো। নাম ফলকে লেখা থাকলো, সেরা দেশদ্রোহীর মাঝে একজন সৈয়দ মুস্তালিন মহানের দেহখণ্ড। কেউ হাত ছোঁয়াবেন না। দোলন সাহেব বরাবরের মতো শান্ত স্বরে বলল, কেন এই বিরোধী? যুক্তিযুক্ত মানুষ তুমি, 2-4টে যুক্তি ব্যাখ্যা দাও শুনি। আমি যৌক্তিক মানুষ নই, পর্যবেক্ষণ টুকটাক। আমার পর্যবেক্ষণের মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা? একটা স্বাধীন ভূখণ্ড। আর সেক্ষেত্রে স্বাধীনতার সংজ্ঞা এমন, পরের দেশের শাসক পেছন মারবে কেন? পেছন মারবে, মারুক, নিজের দেশের শাসক মারুক। আমরা এরকম এক স্বাধীন ভূখণ্ড পেয়েছি। স্বাধীনতাপ্রবণ বাঙালি আজ অবধি স্বাধীনতা মানে এটাকে বুঝে 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে এসেছি। অথচ আমি বলি, 16ই ডিসেম্বর পাক বাহিনী দেশ স্বাধীন করে যায়নি, নিজেদের হাত থেকে অন্য আরেক হানাদার বাহিনীর কাছে রেখে দেশটাকে হস্তান্তর করে রেখেছে। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বা কি, অথবা দেশের হানাদারের কাছে। আমরা তো জন্মেছি কেবল শোষিত হবার জন্য, যার তার হাতেই হলেই হলো। মুরসেলিন একটু থেমে বলল, স্বাধীনতার আগে এবং পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক আর নিজেদের দেশের শাসক অনেকটা ওরকম। নিজের লোক চিবিয়ে খেলে সহ্য হয়, আর পরে টোকা দিলেও। বুঝতে পারছেন স্যার? তুমি যা বোঝাতে চাইছো তা যারা বুঝবে তারা এখন ফাঁসির অপেক্ষায়। আমরা বুঝবো না এসব। একটা গল্প শুনবেন স্যার? অনেক গল্প জানো তুমি। তা জানি টুকটাক, তবে এখন গল্প থাক। ব্যাপারটা হলো, অবুঝকে বোঝানো গেলে তারা বুঝে নেবে না, তাদেরকে বোঝানো অসম্ভব। ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় স্যার? মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব। তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতা সম্পর্কে আরও অনেক ধারণা থাকবে, সেগুলো শুনতে ইচ্ছে করছে। জি স্যার, জানা দরকার। নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে। তা যেমন ধরুন,
আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদেরকে জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত। স্বাধীনের পর বিদেশিদের এই খাটনিটা কমছে, অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে ইংরেজদের দেশে দিয়ে আসছে। এটা বেশ ভালো স্যার। ওরা এসে কেন নিয়ে যাবে? আমরা গিয়ে দিয়ে আসবো। পরোপকারী শাসক গোষ্ঠী। মুরসালির মুখটা কঠিন শোনালো। স্যার, আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতের কৃতিত্ব তুলে ধরে নিজেদেরকে দেশের সর্বসেরা প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করে না। আর তা নিয়ে দলীয় বিবাদে ওরাই চুল ছেঁড়াছেড়ি করছে, আর আমরা বলি হচ্ছে আমজনতা। স্যার, আমি কোনো দলের সমর্থক নই, কেবল মাঝে মাঝে দোলাচালে গড়িয়ে পড়ি এক একের পাশে, এই আর যা। সব কথা রেখে দোলন সাহেব ভুরু উঁচিয়ে সতর্ক কণ্ঠে বলেন, আর সবশেষে কথাটা কিন্তু এই এসছে, ওরা যুদ্ধের বিরুদ্ধে ছিল আর তুমি? ওরা কামি জামায়াত সমর্থক ছিল, তুমি ভুল বললেন স্যার। সেগুলো কি ব্যাখ্যা করবো স্যার? করো করো, আমি শুনতে চাই। ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম, পাকিস্তানিদের উপর এত কঠিন ক্ষোভ জন্মাতো, ইচ্ছে করতো এখন সুযোগ পেলে ঘাড়ে রাইফেল চালিয়ে হাতের উপর জানটা নিয়ে যুদ্ধে চলে যাই, ওদের জাহান্নামে পাঠিয়ে দেশবাসীকে রক্ষা করি। মুরসালিন জোরে জোরে হাসলো। বাচ্চা ছিলাম স্যার, বুঝতাম না, কিন্তু একটু একটু বড় হলাম, এরপর দেখলাম পরের দেশের শাসকরা এতটা ভয়ানক ছিল না বাঙালি জাতির উপর। তথাকথিত সেই দেশ স্বাধীনের পর থেকে বাঙালির সাথে যা যা হয়েছে, তো সেই একই পরাধীনতা যদি এখন বাঙালিকে গ্রাস করে রাখে, তবে আপনার মনে হয় না স্যার যুদ্ধটা কেবল দেশপ্রেমিক শহীদ বিপ্লবীদের রক্তে অপচয় ছিল? কারণ আমরা তো বাঙালি আজও স্বাধীনতা পাইনি, শুধু পেয়েছি স্বাধীন জাতি। এই ফাঁপা নাম কামানোর জন্য এত আয়োজন, এত রক্ত, এত ত্যাগ, এত সম্মানহানি, এত হাহাকার। একটু থেমে মুরসালিন বলল, স্যার, এই কারণে হলো সে সময় তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, তাদেরকে আমার সচেতন মনে হয় স্যার। থামল মুরসালিন। দোলন সাহেব, কবিরকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহজনক হিসাবে। গোটা জিজ্ঞাসাবাদ সবটাই ছিল জয় হামজার গতিবিধির উপর। অফিসার বলল, সেদিন পলাশকে ধরতে যাওয়ার সময় সেদিন জয় আর হামজা কোথায় ছিল? কবি জানে না কেন এখন মিথ্যে বলা উচিত? কোথাও ছিল বললে জয়ের ক্ষতি হবে না। সে বলল, স্যার, আমি এই কদিন অসুস্থ ছিলাম, জ্বর সর্দি কাশি, ক্লাবে যাইনি, যোগাযোগ ছিল না ভাইয়ের সাথে। অফিসের মাথা নাড়ালো। খুবই অবিশ্বাস্য। আচ্ছা, জয় আর হামজার সাথে পলাশের সম্পর্ক কেমন ছিল? খুব ভালো স্যার, বন্ধুত্ব সম্পর্কপূর্ণ। এই জন্য পলাশের কুকর্মের হদিশ পেয়ে জয় গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে। তোরা কি ভাবিস আমরা কিছু জানি না? পলাশের মতো অপরাধীদের ছেদে ওদের আপন বলতে কেউ করতে পারে না। পানি ভর্তি গামলা কবিরের মুখে চুবিয়ে ধরা হলো। নাকে মুখে পানি উঠে চোখ মুখ উল্টে এলো কবিরের। টর্চারে এক পর্যায়ে কান দিয়ে রক্ত এলো। জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের প্রশ্ন করলো, কি জানিস বল? সব জানিস তুই শালা, খুব খুব ক্লোজ লোক তুই ওদের। কবির কথা বলে না, সে অত চতুর নয়, তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে, চুপচাপ থাকতে হবে, কিছু বলা যাবে না। হামজা ও জয়ের সাথে গদ্দারি সে করতেই পারে না। কবিরের বাবা হামজা ট্রাক ড্রাইভার ছিল, দুর্ঘটনায় চিরতরে পঙ্গু। তবু হামজা এখনো মাসে মাসে বেতন দেয়। 4টা বোন কবিরের, 3টার বিয়ে পরপর হামজা নিজ দায়িত্বে দিয়েছে। জয়কে কবির ভাই মানে সে ঠিক করে নিয়েছে, মরে গেলেও বলবে না ব্যাপারটা। কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো, পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে পড়ছিল। কবির বলল না কিছু, তার মুখ থেকে কথা আসছে না, সে বলতে পারছে না জয় পলাশকে কীভাবে মেরেছে। তারা চোখের সামনে তরুর লাশ ভেসে উঠছিল। জয়ের রসিক মুখখানা হাসছে। সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি শালা হাফ লেডিস হে? এতটুকু আঘাতে কেউ এরকম কাঁধ হয়ে যায়? এনার্জি ড্রিঙ্ক এনে দিব, 2 চুমুক দিবি? রূপকথার উপর নরক নামালো করাকার। জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছিল তাকে। যে সকল নারী কয়েদির মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষের চেয়েও বেশি ভয়ানক। রূপকথা দেওয়ালে
হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। এই দুনিয়া তার নিজস্ব নেই, পরাগ আছে, কিন্তু পরাগের সাথে এক প্রকার সৎ ভাই মতো বিরোধী ছিল। এটা খুনসুটির মতোই লাগে এখন। রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়েও কম ভালোবাসেনি। তবে এই ব্যাপারটা জটিল। রূপকথা আজ কয়েকদিন পরাগকে দেখতে ইচ্ছে করছে ওর ক্ষতগুলো দেখতে। নিশ্চয় ওকে খুব মেরেছে। ওর অপরাধ অনেক আর ভয়ানক। পলাশের জোরে বেঁচে গিয়েছিল এতদিন। এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায়। পলাশের কথা মনে পড়ে রূপকথার। কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করছিল। স্বামী তো। পলাশ স্যাডিস্ট ছিল। পাগলামির সময় বাদে বাকি সময় খুব ভালো থাকতো, ঠিক চাচাতো ভাই পলাশের মতো। বাপের উপর রূপকথা এক সময় খুব ভালোবাসতেন। সেটা বিয়ের পর লজ্জা এবং আতঙ্কে পরিণত হয়েছিল। রাজনজরকে সে প্রচণ্ড ভয় পেত, তারপর পলাশের চেয়েও বেশি। যতদিন না সে পলাশ নিখোঁজ হবার ব্যাখ্যা দিবে তাকে ছাড়া হবে না। এমনিতে তারপরও বোধহয় এই কাহিনী বিস্তর বহুদূর। তা গোটা আইন জানলে এই গল্পের প্রতিটি চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ। রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন। শরীরে ব্যথা সে বহু আগে জয় করেছে, আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মরতে পরামর্শ দেয়। 2 দিন রূপকথা কিছু খায়নি। শেষবার 7-8 ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়েছে। পিপাসা পাচ্ছে, কিন্তু রূপকথা বুকে ও গলায় প্রচণ্ড ব্যথা। পানি গিলতে আজ ভয়। হাতের ক্ষতটা পছন্দ হয়েছে, শুকাচ্ছে না, স্তনটা গলছে, আবার মা মারাও হয়েছে। সেসব শরীর যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার। পলাশ তাকে এসব জয় করতে শিখিয়েছে গেছে সেই কবে থেকে। পলাশের মাথা দাফনের পর জয় আর অন্তু প্রায় শেষ রাত অবধি গোরস্থানের প্রাচীরে পাড়ে বড় পুকুরের ধারে বসেছিল। কবির কিছু পয়সা দিয়ে খামেদকে খুশি করে একটা ইটের গাদার উপর বসালো। অন্তু বসে রইল চুপচাপ। তার ভিতরের প্রশ্নটা বড্ড উতলা। জয়ের শরীরে লুঙ্গিতে তখন মাটি ভরা। কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল, তাতে আগুন ধরিয়ে পাজা পাজা ধোঁয়ায় গিলতে বলল, আপনি খুব অস্থির। সিগারেট ঠোঁটে গুজে অস্পষ্টভাবে বলল, তাই নাকি? অস্থির না হয় সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না। বাবরে, আপনি খুব জানেন আমায়। আপনি নিজেও জানেন না নিজেকে। আমি না জেনে কী হবে? পুরস্কার পাবো? দায়সারা জবাব দিল। বিরক্ত লাগে। জয় হো হো করে হেসে উঠল। দায়সারা লাগছে। ও তো আচমকা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে। বাতাসের ঝাপটায় নাকে মুখে ধোঁয়া ঢুকছিল। জয় কেমন করে যেন হাসলো। ভালো লাগে না আমারে? এত বিরোধিতা কেন আমার সাথে তোমার? আপনি শুরুটা করেছেন। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো? নাটকীয় সব আমি অপবাদ দিচ্ছ ঘরবালি? প্রথমে আমার সঙ্গে কে বিরোধিতা করেছে? কে করেছে? আমি জয় আমির। অ্যান্ড আই কান ডু এনিথিং দ্য আই ওয়ান্ট। এইটুকু এখতিয়ার অর্জন করেছি আমি। তাই বলে তুমি ওরকম ভাব দেখাবে? ছি, কি মারাত্মক পাপ ছিল ওটা। ভাবলেই লজ্জা লাগে। আপনি কোথায় জয়ামের, আর আমি হলাম এক জলে ভাসা পানা। মাফ করছেন তো আমাকে সেই সব অপরাধের জন্য? নাকি এখনও বাঁধিয়ে রেখেছেন? এখন ক্ষমা চাইব? পা দুটো দেখে আপনার এগিয়ে দিন। উফ, আবার শুরু করলে সেই বাদ প্রতিবাদ। খারাপ লাগছে? না, ভালোই লাগছে। অন্তু করল কি, আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকালো। জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে এলো। বুকের ভিতর কেমন যেন ছ্যাদ করে উঠল। দাঁতে দাঁত আটকায়। খানিক ধাতস্থ করে বলে, দুশ্মনের কাঁধে মাথা রাখছো? ঘেন্না লাগছে না? এতগুলো দিন ঘর করার পরে সেই সেন্সিটিভিটি থাকতে আছে? জয় একটু মুখ নামিয়ে ফিসফিস করে অদ্ভুত করে বলল, যার জন্য সীমাহীন ঘৃণা পুষে রেখেছ তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনা শখ করছো? তোমার এই ছলনা খুব দক্ষ না হলে কি তা তো আপনার গায়ে লাগবে না? ছলনা মৃত্যুর চেয়েও খারাপ, খুব ভয়াবহ ব্যাপার স্যাপার। আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই। আপনি সব জানা বোঝা অবুঝ। ছলনা বুঝি না, সব বুঝেন আপনি। অন্তু গাঢ় শ্বাসের সাথে কথাটা বলল। আলতো করে মাথাটা ঠেকালো জয়ের কাঁধে। বুকের ভেতর পড়ছে। ঘাড় ফেরালে আব্বুর কবরটা চোখে পড়বে। আব্বু তাকে সেদিন বলেছিল, আমি তোকে মৃত্যুর চেয়ে নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু। লোকেরা বলেছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তু বিয়ে করে নিয়েছে। জয় আমিরকে বিয়ে করে নিয়েছে।
জয় চোখ বুঝে কাঁধের উপর মাথাটা আরো শক্ত করে চেপে ধরল। চোখের সামনে ভেসে ওঠে লোকেরা অন্তুর ওড়না খুলে ফেলল বুকের উপর থেকে। সেদিন কেউ ছিল না অন্তুর সমস্ত রক্ষা করে, তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি যার নামে পরিচয়ে অন্তুকে বাঁচতে হচ্ছে। একদল থুতু এসে জড়ো ছিল অন্তুর মুখের উপর। সেদিনের সেই লোক সমাগমে সেই সকল ধিক্কার বাণী। অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা। মাথায় জড়ানো গামছাটা সেদিন ছিল না তখন। জয় তখন কি করছিল? চুপচাপ দাঁড়িয়ে দেখল, চোখে দীপ্তি, মুখে বিরক্ত। অন্তুর শ্বাস উঠল। এসব ভাবলে কঠোর অন্তুটা কেমন এলোমেলো হয়ে যায়। জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল, বাহুতে স্নায়ুতে অন্তুর বুকে তোলপাড় অনুভব হচ্ছিল। জয় হাসল। ঘরবালি, এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির। একটা সিগারেট দেবো? ওয়ান ট্রাই এ লিটিল। অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল, পলাশকে মারলেন কেন? তরুর কাছে ওয়াদা করছি। আপনি তো দায়বদ্ধ না কারো কাছে। আর তার উপর আপনি যখন ওয়াদা করছেন, তরু তখন জীবিত ছিল না। এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয়ামিন এত ঝুঁকি ওঠাতে পারে? সেক্ষেত্রে তুমি ভাবছো। অন্তু মাথা তুলে সোজা হলো। কাঙাল আপনি, স্নেহের কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। কারো মায়া দায়বদ্ধ, আপনাকে কয়েদ করে ফেলতে পারে। জয় হাসে। এত ভুল ধারণা পুষো না আমার ব্যাপারে। আমার জীবন, সমস্যা, ব্যথা, আবেগ, কষ্ট, অনুভূতি ছাড়া সব জানো। তুমি জানো না আমায়। জানতে চাই, দরকার কি? জানি না। আর এমন না যে আমি আপনাকে একটুও জানি না। তাহলে তো হলোই, জানোই তো। আপনি আমার অতীতকে ভয় পান। আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই, আছে একটা বর্তমান। যতক্ষণ শ্বাস চলবে প্রতিটা চলমান মুহূর্তে বর্তমান মানি আমি। আমি তোমাকে আগেও বলেছি আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। এর আর বিকল্প যুক্তি নেই। আপনি মুস্তাকিন মহানকে মেরেছেন কেন? ইচ্ছে। আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি তো। এটাকে তো আসে হিসাবে আপনি নিজেকে লুকাতে চান। জয়া অন্তুর কানে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ফিল্মি ডায়লগ মারছো ঘরবালি? কি লুকাতে চাই মানে? আমাকে আবার সেই সব হিরোর মতো ভাবতে চাইছো না তো, যারা নিজেদের ভালো লুকিয়ে রেখে খারাপটা দেখায়, কিন্তু আসলে তারা ভালো, এমনটা ভাবছো? প্রশ্নই ওঠে না। উঠি না কখনো। জয়ামের আগাগোড়াই নষ্ট। তুমি কি যেন বলো না? হ্যাঁ, পাপিষ্ট। যদি পাপ শব্দটা বুঝি না আমি। অতীতটা খুব দুর্বল ছিল আপনার, তার মানে এখন আমি খুব শক্তিশালী। এত হেয়ালি করবেন না। মানুষ জানে আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাঁচ খাটাতে পারেন। জয় হাসলো। সহজ ভাষায় কথা বলছি আমি। বলো, কি জানতে চাও? আপনি মাঝার পলাশ ঝন্টু সাহেব এদের মেরেছেন, সেখানে আপনি নিজেও একই গাছের ফল। ওদের মারতে আপনার এত আয়োজন। পাপীর হাতে পাপীরা মরবে। তাই যদি হয় তবে আপনি আপনাকে কেন মারলেন না? জয় বলল, আত্মহত্যা মহাপাপ। অন্ত হেসল, পাপ? ইস, মহাপাপ আপনি বলছেন? জয় নিজেও হেসে ফেলল গা দিলে। আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি মেরে দাও। কেউ একজন বলেছিল বউয়ের হাতে মরলে নাকি নেকি হয়। কোন সম্বন্ধে সওয়াল বলেছিল কে জানে। আমার হাতে মরা খুব শখ আজকাল। কেমন নিজেকে সঁপে দেন। ব্যাপারটা যায় না আমার আপনার সঙ্গে। যায় না? হাসলো জয়। কি যায় আমার সঙ্গে? তুমি কি আমায় অবজারভেশনে রেখেছো? প্রেমে টেমের প্রয়োজনই তো। অন্তু হাসলো। অবজারভেশন? হ্যাঁ, অবজারভেশন। আমার প্রশ্ন উত্তর দিন। তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তো, তার শাস্তি হিসেবে মেরে দাও, নাকি আরও কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে? তাও কি যদি প্রাপ্তি পাও? আমার মতে, অর্থাৎ আপনার মতে, আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে। না। দুজন কেউ কারো দিকে তাকায় না। এটা অন্তু ও জয়ের পারস্পরিক নিঃশব্দতা। কেউ কিন্তু অন্তু তাকালো এবার। কোনো অন্যায় করেনি? অকপটে বলে, না। বললেও তবে আমি সেদিন অপেক্ষা করব, যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করছেন। তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটল না এ জন্মে। অনুশোচনাকে ভয় পান? আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসতো নাকি? কী কী বিষয়ে ভয় আছে? তালিকা প্রস্তুত। সর্বনাশ, শুনি দেখি তালিকায় কী কী বিষয় অন্তর্ভুক্ত।
হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠছিল সালটা 2002। জয় কেবল তখন দশম শ্রেণীতে, বয়স কম বেশি 15। তখন সে জীবনে প্রথম খুন হিসেবে সৈয়দ মুরসালিন মোহানের বাবা সৈয়দ ফারহাদ মোহাম্মদ বারিক সাহেবকে খুন করেছেন। বিরোধী দলের রাজত্ব চলছিল তখন বাংলাদেশে। পুলিশ ফেরত হবার পর জয়, তারপর প্রায় 3 সপ্তাহ বেশি সময় পাওয়া গেল না। একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হলো। 1 গ্লাস করে পানি পেত সে 24 ঘন্টায় একবার, সাথে দুটো ছোট ছোট বিস্কুট। আলোহীন কুঠির। জয় কখনো সেই ঘরের বর্ণনা দিতে পারবে না, যে ঘরটা দেখেনি। শুধু জানে কোনো এক খসখসে মেঝেতে তাকে থাকতে দেওয়া হয়েছিল। চোখের সামনে কবরকোনার মতো নিখোঁজ আরও অন্ধকার। জয় চোখ বুজে থাকতো। চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো কিংবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না। জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে, কিন্তু চোখ বুঝলে সেই অন্ধকার মস্তিষ্ক কত রকম বিভ্রান্তি, কত কিছু দেখে যায়, অনুভব করে নিস্তব্ধ আধারি আশপাশটা। চারিদিকে কোথাও আওয়াজ নেই, জনমানবের শ্বাসের শব্দটুকু নেই। নিজের বুকে স্লোত হৃস্পন্দন ও গাঢ় শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায়। কেউ ছিল না তার সঙ্গে তখন, কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে। এগুলো সময়গুলোতে মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে, গল্প করে জয়ের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যেতে চায় জয়, অনুরোধ করে, কিন্তু মৃত্যু বলে এত দূর তো নাই, অপেক্ষা করতে হবে। জয় অপেক্ষা করে ঘৃণাকে। সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটবেলায়, গভীর প্রেম। কিন্তু মৃত্যু বরাবর শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে, প্রতারণা করেছে জয়ের সাথে, ছোটবেলা থেকে করে আসছে, বারবার, বহুদিন। জয়ের সঙ্গে সময় কাটান, জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে, কিন্তু আলিঙ্গন করে না। মানসিক অবস্থা যখন উলটপালট হবার দিকে, সেই সময় দরজা খোলা হয়। লেপ তোষক সেলাই করা সুচ, যাকে বলে বাঁশসুই, জয়ের শরীরে গেঁথে দেওয়া। তখন এবড়ো থেবড়ো ইটের টুকরো দিয়ে পেটানো হতো। শরীরে মাংসপেশি সিঁড়ে আসত। কিশোর বয়সে ছিপছিপে লম্বা শরীরটায় গভীর সহ্য ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের। অতিরিক্ত ড্রাগ দেওয়ার ফলে নাক মুখ দিয়ে গবগবিয়ে রক্ত আসত। প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করার ফলে জয় আসক্ত হলো। দিন দিন ক্রমাগত করা হতো ড্রাগের ডোজ। অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে। মৃত্যু আসে, দূর থেকে চেয়ে দেখে জয়কে, কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায়। জয় মাঝে মাঝে নিজেকে নির্লজ্জ মনে হয়। মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করছে, এত ছলছত্রী, তবু জয় বিমুখ হয় না। তার প্রেম ফুরোয় না মৃত্যুর উপরে। হামজা পাগলের মতো চারিদিকে ঘুরছে। দেশের কড়াকড়ি আইনি চলছে, চারিদিকে অপরাধী গ্রেপ্তার আর দণ্ডের দিন চলছে। হামজা প্রতিকূল এক পরিবেশ। তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী, কারণ তার বিশ্বাস ছিল সামনের দিন আসবে, নতুন এক শাসন ব্যবস্থা আসবে সব বাংলাদেশের সংসদে। একদিন পুলিশ এসে হামজার কাছে জয়ের খোঁজে। সৈয়দ মাঝার মোহনকে হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির। হামজাকে গ্রেপ্তার করা হলো জয় নিখোঁজ হবার 17 দিন পর। প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে। হামজা বলল, স্যার আমি ওকে নিজেই খুঁজে হয়রান। আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মাজার সাহেবের মৃত্যুর জন্য, মাজার সাহেবের দলীয় কর্মীও তাই করছে স্যার। ওরা জয়কে গুম করেছে, আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন। হামজা সুচতুর কথাবার্তা প্রশাসন কর্মকর্তারা ভিজলেন না। বললেন, তাহলে আগে কেন রিপোর্ট করে বেশি শেয়ানে ভাবো নিজেকে? যদি এটাই মনে হতো তো আগে নিজেও ডায়েরি করতে। নিজে লুকিয়ে রেখে তা ডায়েরি করা যায় না। ওদের কোনোভাবে বিশ্বাস করতে পারেনি সে জানে না জয় কোথায়। আবার এটা ঠিক, জানলেও বলতো না, প্রশ্নই ওঠে না। আর এটাও ঠিক, জয় খুনটা করেছে, কিশোর অপরাধ। জয় তখন ধরা পড়লে তৎক্ষণাৎ ফাঁসি হতো, কিন্তু আইনি হেফাজতে থাকলে সাবালক হওয়া অবধি, এরপর দণ্ডনীয়। অথচ হামজার চিন্তা জয়ের কেরিয়ার নিয়ে। সামনে ওর এসএসসি পরীক্ষা। হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এই সরকারের পতন ঘটবে, এরপর দিন আসছে সামনে বোধহয় তাদের। হামজা কারেন্টের শক দেওয়া হলো। এক একটা শরীর রিকের রোগীর মতো ঝেঁকে উঠল। শরীর থেকে যেন একেবারে
1 লিটার করে রক্ত শুষেছিল বিদ্যুৎ। অবশ হয়ে উঠছিল স্নায়ুকোষগুলো। থরথর করে কাঁপছিল শরীরটা। ঠোঁটের কোণে নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবু হামজা বোবা। তাগড়া দুর্বল দেহ করা চেয়ার বেয়ে পিঠ ঠেকিয়ে হেলিয়ে চোখ বুজে রইল। শ্বাস পড়ে না ঠিক মতো। 2 হাঁটু ঠকঠক করে কাঁপছে। শরীরের প্রতিটি রগ ঝিনঝিন করছে। হামজার মুখ থেকে ব্যথার পরিপ্রেক্ষিতে আর্তনাদ বেরিয়ে এলো। জয়ার নামটা মুখে অল্ল না। এরপর হামজার হাতের আঙুলের চামড়ি ভাগ কেটে ফেলা হলো। অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙুলের অংশটুকু। তখন হামজা নিশ্চুপ। ওকে জিজ্ঞাসা করালো, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল জয় কোথায়? হামজা হাসলো, শেষবার নয়, আবার জিজ্ঞাসা করুন, প্রতিবারে উত্তর থাকবে, আমি জানি না জয় কোথায়। শুধু জানি মানে পাক্কা আন্দাজ করে করতে পারে জয়কে কারা ধরেছে। আমার ধারণা জয়কে তারা মারবে না। মারলে গোটা দলে আগুন ধরিয়ে লাগিয়ে দিব। আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করবো। আপনাদের সাহায্যের আর দরকার নেই। হামজার হাতের আঙ্গুল সেলাই করা হলো দাগটা পরবর্তীতে মেলেনিয়ার। জয়কে উদ্ধার করলে বাপি মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল। দলের এই সংকট সময় উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলের নেতাকর্মী। জয় আর হামজার মতো দুটো বারুদকে দলে পেলে দলের ভার বাড়ে। এভাবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন। ছাত্রলীগ ও সন্ত্রাসবাদ যে সকল অসাধু রাজনীতিবিদদের অপারেশন ক্লিনার ধরা পড়েছিল, তারা এমনিতে দল ছেড়ে এই দলের প্রতি ঝুঁকছিল এবং বাপি মণ্ডলরা তাদের সাদরে গ্রহণ করেছিল। জয়কে ছাড়িয়ে আনার পরেও 13 দিন পর্যন্ত হামজা আইনি হেফাজতে রইল। সে তখন মুক্তি জনতা। তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। বড় বড় নেতাকর্মী সুনজর হামজার উপর তীব্র রাজধানী থেকে রোজ ডেকে আসছে। জয় ড্রাগের নেশায় পাগল হয়ে গেছে। তার বুকে পিঠে ক্ষতগুলো গর্তের রূপ নিয়েছে। হিতাহিত জ্ঞান অনেকটা লোপ পেয়েছে। যা দরজা জানলা খুলে দিল না বাথরুমে। দিনের বেলা বাইরে যেত না। আলো সহ্য করা দেয়। তার উপর ড্রাগ জোগাড় করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো। হামজা থামাতে পারল না জয়কে। তরু খাওয়া না ছেড়ে জয়ের সেবা করছে। সেই দিনগুলোতে স্কুল অবধি যেত না মেয়েটা। শরীরে ব্যথানাশক হিসেবে কড়াকড়ি ড্রাগ ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে। জয়কে ঘরে আটকে চিকিৎসার ব্যবস্থা করেছিল। জয় 2022-এর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বছর পরীক্ষা দেওয়া হলো না, ইয়ার লস। মানসিক ও শারীরিক অবস্থা একাকারে বিগড়ানো। সে রক্ত, মৃত্যু, প্রেম খুবই ছোটবেলা পড়লো। প্রত্যক্ষণভাবে নিজের হাতে প্রথম খুনটা সেবারই করেছিল। পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো। পলাশের সঙ্গ তাকে অনেকটা চাঙ্গা করে তুলল। পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছিল। পলাশের সঙ্গে নারকীয় অপরাধের সাক্ষী জয়। অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো এদের। মদ, গাঁজা সহ বিভিন্ন ড্রাগস ও নারী জাতীয় লেলিয়ে দিল হামজা। কলেজ ভর্তি হবার পর পড়ালেখার সাথে সমান্তরালভাবে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হলো। হামজা তখন অনার্স শেষের দিকে। সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠছিল। সমাজে পরিচিত বাড়ছিল। সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধবোধের অভিযোগ। জয় জীবনের স্বীকার করে না কখনো পুলিশের হেফাজতে গেছে। হামজা দিন যেতেই আরও গভীর পথিক হয়ে উঠছিল। তার নজর ও চাহিদা গন্তব্যের বহর বাড়ছিল। অপরাধের সীমাবদ্ধতায় সুতো ছিঁড়ে ফিরে অসীম যাচ্ছিল। রাজধানীতে বড় বড় নেতাকর্মীদের সঙ্গে গভীর সখ্যতা গড়ে তুলল। বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকলো হামজা। চলবে অবরুদ্ধ নিষেধ পর্ব 38 পুরো